হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সুদীপা তার বাবার বাড়িতে ফিরে গিয়ে সেখানে তার বাবার সঙ্গে কাটানো স্মৃতিগুলো মনে পড়ে যায়। বলে, পিসি আমরা এখানে থেকে যেতে পারি না? এখন তো ধরা পড়ে গেছে সুন্দর, আমার ক্ষতি করারও কেউ নেই। আমরা এখানে থাকলে বরঞ্চ ভালো থাকতে পারবো। ওই বাড়ির অনেক মানুষ ভালো, আবার অনেকেই খারাপ, তবে পরিবেশটা ভালোই আছে। দেখো দিদিমণি, তোমার বিয়ে হয়ে গেছে, স্বামীর বাড়িটাই এখন তোমার কাছে সব থেকে প্রিয় হওয়া দরকার, সেটাই এখন তোমার পরিচয়। এখন আর এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার সঙ্গে আদিত্যবাবুর বিয়ে হয়েছিল একটা শর্তের ভিত্তিতে। আমরা বলেছিলাম কেউ কারো কাছে কখনোই কোনো কিছুর আশা রাখবো না। উনি আমাকে শেল্টার দিয়েছেন ওনার বাড়িতে, যাতে ওখান থেকে আমি কলকাতায় লেখাপড়া করতে পারি। আর আমিও বাবার স্বপ্ন ডাক্তার হব বড়, সেটা পূরণ করতে ওনার কাছ থেকে সাহায্য নিয়েছি। দেখো, তোমার শাখা পলা সিঁদুর এগুলো তো মিথ্যে নয়। সম্পর্কের দোহাই দিয়ে কখনো তুমি নিজের অধিকার ছাড়বে না। সব সময় তুমি আদিত্যর পাশে থেকো, তোমাদের একদিন দেখবে ঠিক সংসারটা জমে যাবে। আমি তো নিজের স্বপ্ন পূরণ করতে চাই, ডাক্তার হতে চাই। যে কোনো মূল্যে আমাকে সেই স্বপ্ন পূরণ করতে হবে, আর অন্য কোনো দিকে মন দিলে আমার চলবে না। তবে পিসি জানো তো, আজকে তো পুজো, চলো আমরা পাশে মন্দির জাগ্রত, সেখানে যাই, গিয়ে মায়ের পায়ে সমস্ত চিন্তা টেনশনগুলো দিয়ে আসি। এমনকি সামনে যে সুন্দর জীবন আসতে চলেছে তার জন্য আমাকে প্রার্থনা করতে হবে। সেখানে থাকা একটা কাগজ পট করে পিসিমণি তুলে নেয়। বলে, কি ব্যাপার, কি নিলে তুমি? এগুলো কোনো প্রয়োজনীয় না, অপ্রয়োজনীয় কাগজ, সেটা ফেলে দিই, সেটাই ভালো। আচ্ছা, তাহলে তুমি তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি মন্দিরের উদ্দেশ্যে বেরোতে হবে, এখানে থাকলে চলবে না। আজকে আমি আমার বাবার সাথে কাটানো মুহূর্তগুলো কখনো ভুলতে পারবো না, কারণ আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আর আমিও তাকে। অভ্রদের বাড়িতে একটা বড় গাড়ি আসার শব্দ হয়। সেটা শুনে সবাই ভাবে যে অভ্র যখন আসে তখন এরকম গাড়ির হর্ন বাজের শব্দ হয়, তার মানে অভ্রই এসেছে। কিন্তু ভেতরে এসে জানা যায় যে অভ্র এসেছে অভ্রর গাড়ি নিয়ে। কিন্তু হঠাৎ করে গাড়ি থেকে অভ্র আর নামে না। সেখান থেকে নেমে আসে অভ্রর ক্লোজ বন্ধু সৈকত, আর সে এসেই সবাইকে চমকে দেয়। বলে, জানিস তো সৈকত, আমার ছেলে ফিরে আসার অপেক্ষায় রয়েছে। কোথায় অভ্র? আমাদের বাড়িতে অনেক পুরনো দুর্গাপূজা হয়, প্রায় 250 বছরের। এখানে লাইটিং হয়, এখানে প্রতিমা খুব সুন্দর করে। এবার প্রথম ওদের স্বামী স্ত্রীর পুজো উদযাপন করব আমরা, তার অপেক্ষায় তো রয়েছি। ছেলেরা যাওয়ার সময় কাউকে ভালো করে কিছু বলে যে গেল না। এখন কি হলো? সৈকত কি বলবে বুঝতে পারছে না। কি ব্যাপার সৈকতদা, বলো না, দাদাভাই কোথায়? ও তো একটা মিশনে গেছিল, কোথায়? ও মিসিং, তার মানে ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই অপারেশন থেকে ওকে কোনোভাবেই উদ্ধার করা যায়নি। কি বলছো কি? তার মানে আমার অভ্র আর বেঁচে নেই? ওকে আমি কখনো দেখতে পারবো না? এটা হতে পারে না। ওর কুষ্টিতে লেখা আছে এই বাড়ির ছেলেরা অনেক দিন যাবৎ বাঁচবে। এত সহজে আমার ছেলের ক্ষতি হয়ে যেতে পারে না। অভ্রর মা মাটিতে পড়ে যায়, কষ্ট পাচ্ছি। আদিত্য বলে, তুমি চিন্তা করো না বড় মা, আমি কথা বলছি ওর ডিপার্টমেন্টের সঙ্গে, এটার একটা বিহিত হওয়া দরকার। দাদাভাইয়ের বডি পাওয়া যায়নি, তাহলে কি করে ভাবলে যে ও আর বেঁচে নেই? ও ঠিকই কোথাও না কোথাও আছে, যতক্ষণ পর্যন্ত আমি নিজে চোখে না দেখবো ততক্ষণ বিশ্বাস করতে পারছি না। আর আমি দাদাভাইকে ফিরিয়ে আনবো, তুমি একদম চিন্তা করো না। এইসব শুনে অবাক হয়ে যায়। পরমা ভাবে অভ্রর সাথে তার বিয়ে, সিঁড়িতে সিঁদুর পরানো। এরপরে বউ ভাতের দিনই অভ্র বলে যে আমি একটা মিশনে যাচ্ছি গোপন, কাউকে বলবে না। আমি পরিবারের বাকিদের বলে যাব সময় সুযোগ মতো, আর আমি না চাইলে আমাকে ফোন করবে না, কারণ আমি ওখানে খুব একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি। পরমা এগুলো শুনেই আর কিচ্ছু বলেনি। আর সেই যে গেছে, অভ্রর মুখটা আর দেখতে পেল না। এরকম করে সব কিছু কী করে শেষ হয়ে যেতে পারে? পরমার জীবনটা নষ্ট হতে পারে না। পরমা তার স্বামীকে ভালোবাসে, তার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, এত সহজে সব শেষ? সেগুলো ভেবে পরমাও বসে পড়ে। সৈকত বলে যে দেখো, আমরা অনেক আশেপাশে খোঁজাখুঁজি করেছি, কোথাও অভ্রকে পাওয়া যায়নি। তাহলে এবার কী হবে? ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আদিত্য, তারা জানায় যে কোনো খবর পেলেই জানানো হবে। অভ্র কোথায় আছে, কী করছে, সেগুলো জানাটা জরুরি। তখনই বড়মা খেপে যায়, বলে এই মেয়েটা অপয়া, ও যবে থেকে এই বাড়িতে এসেছে তখন থেকে একটা না একটা বিপদ ঘটে যাচ্ছে। ও এই বাড়িতে পা রাখতেই সব কিছু শেষ। বড়মা, তোমার যা কিছু বলার দরকার তুমি আমাকে বলো, কিন্তু সুদীপাকে বলো না, বুঝতে তো পারছো।
আজকে সুদীপাকে আমি বিয়ে করে এনেছি বলেই ও এসেছে। অন্য কেউ সুদীপার দায়িত্ব নেয়নি যেটা আমি নিয়েছি। তাহলে বাহা দিত আজকে দুদিনের আসা একটা মেয়ে, তাকে কিছু বললাম কি না তোর গায়ে ফোসকা পড়ে গেল। তুই প্রতিবাদ করতে চলে এলি, কি করে পারছিস সেগুলো করতে, বড়মার মুখের উপর তর্ক করতে। দেখো এখন আমাদের সুদীপাকে নিয়ে না ভেবে ও তো গ্রামের বাড়িতে আছে, আমাদের অব্রতাকে নিয়ে ভাবতে হবে, কি করে ওকে খুঁজে পাওয়া যায় সেটা চিন্তা করতে হবে। দিদি তুমি বিশ্বাস করো, আমার মন বলছে অব্র ঠিক ফিরে আসবে, ওর কিচ্ছু হয়নি। তুমি বেকার ওই পরমাকে দোষারোপ কেন দিচ্ছ না? বুঝতেই তো পারছো সুদীপা যদি এইবারে নতুন বউ হয়, পরমাও তো কিছু অংশ কম নয়। পরমার স্বামী মিসিং, তার মানে তুমি আমার পছন্দ করা মেয়েকে অপয়া বলতে চাইছো, যার জন্য আমার ছেলে অব্র শেষ হয়ে গেছে এটা বলবে তুমি? আমি কখনো মানতে পারছি না, এগুলো তুমি বলবে না। কেন বলছো তুমি এগুলো ইন্দিরা? তোমার কথা আমার শুনতে ভালো লাগছে না। তখনই চিৎকার করতে লাগে বড়মা, আর এদিকে হাত টেনে ধরে অংশু, বলে কি ব্যাপার, তুমি দিদির মুখে মুখে তর্ক করছো মানে? দেখতে পাচ্ছ না দিদি উচ্চদিত হয়ে পড়ছে, অব্র আমাদের ছেলে বাড়ির, তাই আমাদের তো কষ্ট হবেই। এই বলে কষে একটা চর বসাতে যায়, তখনই হাত ধরে ফেলে আদিত্য, বলে তোমার এত বড় সাহস, বাবার হাত ধরেছো কেন নয়? তোমার সামনে এরকম করে মাকে অসম্মান করতে পারো না তুমি। এখানে তার ছেলেমেয়েরা রয়েছে, বড় হয়েছে তারা, যাই কিছু হয়ে যাক গায়ে হাত তোলা ঠিক কাজ নয়, আর আমি সেটা আইনের লোক হয়ে আরও মেনে নেব না। তোমার মুখে কথা বলার হয় বলো, কিন্তু এগুলো বলবে না। অংশ খানিকটা অবাক হয়ে যায়, ছেলে বড় হয়েছে, মাকে প্রোটেক্ট করেছে, এটা ভেবেই ইন্দিরা খুব খুশি হয়ে যায়। বলে এবার যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে এসো সুদীপা, তার সাথে অব্রও ফিরে আসুক, পরিবারটা এক হোক, আমি জানি যে ওরা দুজনেই ফিরে আসবে, কোনোভাবেই কোনো অমঙ্গল ঘটেনি, অব্র ঠিক আছে। এদিকে একটা অব্র পড়ে আছে নদীর পাশে, সেখানে একটা বাচ্চা ছেলে বল খেলতে খেলতে হঠাৎ সেখানে চলে যায়, গিয়ে একটা মানুষকে পড়ে থাকতে দেখে সে চিৎকার করে, কাকা মা বাবা সবাই বলে চিৎকার করে, লোকজন এলাকাবাসী ডাকিয়ে জড়ো করে। সেখানে দেখা যায় যে ভাবছে যে সে আর বেঁচে নেই। এখন ডাক্তারবাবু তো নেই, গ্রামে একটাই ক্লিনিক রয়েছে, বড় ডাক্তারবাবু গেছে শহরে, এবার কী হবে? তাই তারা কী আর করবে, মন্দিরে পুজো হচ্ছে সেখানে নিয়ে যায়। সুদীপা এখানে মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করে, তখনই দেখতে পায় একজনকে আনা হচ্ছে, বলে কী ব্যাপার, কী হয়েছে? ডাক্তারবাবু তো নেই, এখন মায়ের কৃপায় যদি এই লোকটা বেঁচে যায়, অবস্থা বেশি ভালো নয়, হাত পা ঠান্ডা হয়ে গেছে, কখন যে কী ঘটবে জানা যাচ্ছে না। তখনই সুদীপা চেক করে দেখতে পারে যে না, বেঁচে আছে, এখনও তো আছে, কতক্ষণ যে বাঁচিয়ে রাখা যাবে বলা যাচ্ছে না। আপনারা এক কাজ করুন, ভ্যানের একটা ব্যবস্থা করুন, যেভাবেই হোক আমাদের সদর হাসপাতালে নিয়ে যেতে হবে, সেখানে নিয়ে গিয়ে যা করার করতে হবে। আর ওনার তো অনেকটা এখানে আঘাত লেগেছে, যেভাবেই হোক এই আঘাত বন্ধ রাখতে হবে, তা না হলে তো হবে না। নিজের আঁচল ছিঁড়ে সুদীপা সে আঘাতের জায়গাটা চিপে বেঁধে দেয়, যাতে সেখান থেকে আর কোনোভাবেই তার কষ্টটা কমে বরঞ্চ না বাড়ে। এরপরে তার হাত পা দেখতে পারে প্রচণ্ড ঠান্ডা, নদীর জলে পড়েছিল বলে কথা, তার হার্টবিট চলছে, কতক্ষণ যে চালাতে পারবে সুদীপা জানে না, কিন্তু যেভাবেই হোক তাকে বাঁচাতে হবে, সে ডাক্তার হতে চায়। এখন থেকে মানুষকে না বাঁচালে কী করে চলবে? তাই সুদীপা সিদ্ধান্ত নেয় যে মায়ের কাছ থেকে প্রদীপটা নিয়ে আসি, সেখানে জ্বলন্ত প্রদীপে শাড়ির আঁচল গরম করে করে তার সমস্ত গা গরম করার চেষ্টা করে, আর মাকে বলে যে সবাই তো তোমার সন্তান, তুমি তোমার এই সন্তানকে সুস্থ করতে তোমার জিনিসটুকু নিলাম, তুমি কিন্তু আমাকে কোনোভাবে কোনো ক্ষতি করো না। অভ্রকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে, বলছে কি ব্যাপার, এখন পর্যন্ত ভ্যান এলো না, এখন পর্যন্ত কোনোভাবে ওনাকে সুস্থ করার কোনো সরঞ্জাম কেউ তৈরি করে দিতে পারলো না, এবার কি করব? প্রাথমিক যা করার সুদীপা করেছে। পিসিমা সবাইকে বলে তোমরা তাড়াতাড়ি যাও, গিয়ে যা করার করো, আমি কি কোনো হেল্প করবো সুদীপা? হ্যাঁ, তুমি এখানে বসো। ওনাকে যেভাবেই হোক মনে হচ্ছে যে কোনো একটা কাজে উনি এসে বিপদে পড়েছে, ওনাকে আমাদের সুস্থ করতে হবে, আমাদের গ্রামে ভালো ডাক্তার নেই, আমাকে ভালো ডাক্তার হতে হবে, তার জন্য এখন থেকে আমি লড়াই শুরু করেছি। ওদিকে আদিত্য তার পরিবারকে কোনোভাবেই সামলাতে পারছে না, এমনকি পরমাও ভেঙে পড়েছে। আদিত্য বলছে যতক্ষণ পর্যন্ত আমি নিজে চোখে সব কিছু না দেখবো আমি বিশ্বাস করি না, তাই তোমরা একদম ভেঙে পড়ো না। কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সুদীপার কাছে পড়ল অভ্র। আদিত্যের বাড়িতে অভ্রর না থাকার খবরেই আতঙ্কিত সকলে। আজকে যেভাবে সুদীপা নিজের দায়িত্ব নিয়ে অভ্রকে সুস্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, গ্রামবাসীরাও হেল্প করছে, তবে সময় পেরিয়ে যাচ্ছে, সুদীপার আর ধৈর্য মানছে না, যেভাবেই হোক না কেন অভ্রকে সুস্থ করে তাকে তুলতেই হবে, যার বাড়ির সন্তান তাকে ফিরিয়ে দেবে।
এই বিশ্বাস, এমনকি ডাক্তারই তাকে পড়তে হবে, তাই মনের জোর হারালে চলবে না। যে কোনো উপায়ে তাকে ডাক্তার হতে হবে, আর তার জন্য এখন থেকে মানুষের সেবা করতে হবে, মানুষকে সুস্থ করতে হবে। আর নিজের মনের জোর, মনোবল নিয়ে সুদীপা এখন নিজেই প্রাথমিক ট্রিটমেন্ট করেছে, বাকিটা করার চেষ্টা করছে। এরপর অভ্র সুস্থ হবে, এমনকি বাড়ি ফিরে আসবে সুদীপার হাত ধরেই। আদিত্য তার বউয়ের জন্য অনেক কথা শুনে, এমনকি সুদীপাকে দেখে সবাই অপমানও করে, কিন্তু সেখানেই সুদীপা অপয়া নয়, সে যে লক্ষ্মী বাড়ির, সেটা আবারও আরেকবার প্রমাণ করে দেয় অভ্রকে বাড়িতে ফিরিয়ে দিয়ে। এবং অভ্রর মুখ থেকে শুনতে পারবে যে আসলে সুদীপা কত কিছু তার জন্য করেছে। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।